রবীন্দ্রনাথ লিখেছেন, কাল কৃষ্ণ একাদশীর নিভৃত রাত্রের অন্ধকারকে পূর্ণ করে অদৃশ্য বীণকার তাঁর রম্য বীণা বাজাচ্ছিলেন। জগতের প্রান্তে আমি একলা দাঁড়িয়ে শুনছিলুম। সেই ঝঙ্কারে অনন্ত আকাশের সমস্ত নক্ষত্রলোক ঝঙ্কৃত হয়ে অপূর্ব নিঃশব্দ সঙ্গীত গাঁথা পড়ছিল। তারপরে যখন শুতে গেলুম, তখন এই কথাটি মনে নিয়ে নিদ্রিত হলুম যে আমি যখন সুপ্তিতে অচেতন থাকব, তখনও সেই জাগ্রত বীণকারের নিষিদ্ধ রাত্রের বীণা বন্ধ হবে না। রবীন্দ্রনাথের মতো আমরাও ভাবতে পারি, শাস্ত্রীয় সঙ্গীত আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি। অমিয় রঞ্জন এমনই একজন সুরসাধক, সঙ্গীত যার কাছে বেঁচে থাকার মন্ত্রোচ্চারণ। অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বিরল প্রতিভাধর এক ব্যক্তিত্বের নাম। ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র অমিয় রঞ্জনের জন্ম 1927 সালের 21শে ফেব্রুয়ারি। ইংরেজিতে একটি প্রচলিত কথা আছে, চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট, অর্থাৎ কিনা পরিবর্তনই একমাত্র ধ্রুবক। আজ শতবর্ষের মাইল ফলকে উজ্জীবিত এক জীবন কাহিনীর মুখোমুখি আমরা, যেখানে কিন্তু এই ভাঙাগড়া, এই পরিবর্তন, নিরন্তর পরিবর্তন এবং বিবর্তনের আমরা অনেক সাক্ষ্য পেয়েছি। সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথম যে প্রশ্নটা সবার মনেই আসবে সেটা হচ্ছে শতবর্ষ আগে, মানে শতবর্ষ না হোক 9 দশক আগে একেবারে ছোটবেলার প্রথম স্মৃতি, এবং সেই স্মৃতিটা নিশ্চয়ই একটা সাংগীতিক স্মৃতি, বাড়িতে গান বাজনা হচ্ছে, সেরকমই কিছু মনে পড়ে নিশ্চয়ই। আমার হাতে খড়ি, হ্যাঁ, সারেগামা পাধানিসা একসঙ্গে হয়েছে। আচ্ছা, একই দিনে একই সঙ্গে। বাবা বললেন, না, গাইয়ে বাড়ির ছেলে, গানের প্রাধান্য দিতে হবে, মানে গান এবং পড়াশুনো সমান তালে চালাতেই হবে, সমান তালে চালায়, কেউ কারুর চেয়ে ছোট নয়। হ্যাঁ, আমি সমস্ত যা কিছু শিখেছি সব বাবার কাছ থেকে। তার মানে একবার বিষ্ণুপুর ঘরানার, হ্যাঁ, তার থেকে সরে আসেনি। একবারে বিষ্ণুপুর ঘরানা নিয়ে গান শিখেছি, সব কিছু, ধ্রুপদ, খেয়াল, টপ্পা, সব কিছু বাবার কাছে শিখেছিল।
পরে বাবা আমাকে সেতারে ধরিয়ে দিলেন। আচ্ছা, আমি সেতার এই এই প্রসঙ্গে বলি যে একবার জ্ঞানবাবুর বাড়িতে হুম, রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করের বাজনার পর জ্ঞানবাবু পরিচয় করিয়ে দিচ্ছেন আমার সঙ্গে। হুম, ইনি হচ্ছেন সত্যকিঙ্কর বাবুর ছেলে, খুব ভালো গায়। আচ্ছা, হ্যাঁ। আপনি সত্যকিঙ্কর বাবুর ছেলে হয়ে সেতারে গেলেন না? গান করলেন। তার মানে বাবার সেতার বাদক সে- হিসেবেও পরিচিতি খুবই প্রবল ছিল। হ্যাঁ, সবাই মান্য করত, করতেন, হ্যাঁ। মান্য করত যে হ্যাঁ সেতার যদি বাজাতে হয় এইভাবে বাজাতে হয়। আপনার কখনো প্রলোভন হয়নি যে দুটোই সমানভাবে করি, গান এবং সেতার? নাকি গানই বরাবরই এগিয়েছিল ভালো লাগার দিক থেকে? ভালো লাগার দিকে গানই এগিয়েছিল, গান বেশি ভালোবাসতাম, হ্যাঁ, এটা ঠিকই। গান ভালোবাসতাম বলে গানটা নিয়ে চর্চা বেশি করেছি। একটা সময় আমার ছাত্র অবস্থায় আমার মনে চিন্তা এলো যে এইভাবে যে আমি এগোচ্ছি, প্রকৃতপক্ষে বিষ্ণুপুর ঘরানার তার ধারাকে আমি খুব গভীর শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে সেই ধারাকে অনুসরণ করছি। এর ভবিষ্যৎ কী আমার মনে জাগলো, এর ভবিষ্যৎটা কী? অনেক বিষয়ে বিষ্ণুপুর ঘরানার পদ্ধতি সঙ্গে সাধারণ সর্বভারতীয় সঙ্গীত পদ্ধতির মিল নেই। রাগের যেমন হ্যাঁ, আমি তখন ভাবছি যে আমি যদি পূর্বী শুদ্ধ ধৈপদ দিয়ে গাই বা রামকালিতে করিমা যদি না লাগাই, তাহলে শ্রোতা নেবে। একটা জিনিস তো মানতেই হবে যে আর্টিস্ট সে শুধু নিজে আঁকে না, তাকে আঁকায় পাঁচজনে। কীভাবে তখন ট্রেনটা কি, কোন দিকে যাচ্ছে, সেটা তাকে লক্ষ্য করতেই হবে। আর্টিস্টকে এই দিকে একটু প্রফেশনাল মনোভাব নিতেই হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমার দাদু হয় হ্যাঁ, সম্পর্কে। হ্যাঁ, তাকে আমি জিজ্ঞেস করলাম, আমার
ভাগ্যে সব জিজ্ঞেস করেছি, হ্যাঁ, তো জানতে পেরেছি তারা উল্টো পাল্টা সব তথ্য চলে আসতো। হ্যাঁ, তথ্য চলে আসতো। তা আমি বললাম যে কিভাবে রবীন্দ্রনাথ বিষ্ণুপুর ঘরানাকে নিলেন। হুম, তো উনি বললেন যে, উনি আমাকে বলতেন যে তুমি একই রাগের হুম, কয়েকটা গান আমাকে শোনাও। উনি শোনালেন পরপর। রবীন্দ্রনাথের ধৈর্য শোনার বা আগ্রহ শোনার। মানে শ্রদ্ধা, হ্যাঁ, মান্যতা সেই এই রবীন্দ্রনাথেরও ছিল বিষ্ণুপুর ঘরানা সম্বন্ধে। উনি কয়েকটা গান গাইলেন, গাইবার পর বলে এই গানটা তুমি আমাকে স্বরলিপি করে দাও। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বরলিপি করে রবীন্দ্রনাথের হাতে দিলেন। হ্যাঁ, 1968 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন সঙ্গীতের সৌন্দর্য বিষয়ে। এই গবেষণাটি পরে সঙ্গীতের শিল্প দর্শন নামে বই হয়ে প্রকাশিত হয়। সঙ্গীতের শিল্প দর্শন এবং সঙ্গীতের সৌন্দর্য চিন্তা, এই দুটি বই কিন্তু একটা নতুন ধারা খুলে দিল। এই নিয়ে কেউ আগে ভাবেননি, এই নিয়ে কেউ আগে চর্চাও করেননি, গবেষণা তো দূরের কথা, যে মিউজিক্যাল এস্থেটিক্স, যেটা সারা বিশ্বের একটি বলা যেতে পারে অত্যন্ত গবেষিত বিষয়, সেটিকে বাংলা লেখার মধ্যে নিয়ে আসা, বাংলা ভাবনা চিন্তায় নিয়ে আসা। তো এইটা কিভাবে সম্ভব হলো? একদিন করিডোর দিয়ে যাচ্ছি, কোথায়? এমন ওই রবীন্দ্রভারতী রবীন্দ্রভারতীর ভেতরেই যাচ্ছি, আচ্ছা, হ্যাঁ, আর দেখি সাধন দাস সেন, সাধন ভট্টাচার্য, সাধন ভট্টাচার্য, ওই এস্থেটিক্স, খুব খুব পড়াশোনা ছিল। হ্যাঁ, খুবই প্রাজ্ঞ। হ্যাঁ, আমি শোনো, তুমি রিসার্চ করো, আমি গাইড করব, হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু হ্যাঁ বলো, আমি তোমার নামে লিখে দেবো যে তুমি এই বিষয় নিয়ে গবেষণা করেছ। সেই শুরু হলো। আর কি। প্রথম দিন একাডেমি যখন খুললো, হ্যাঁ, যেদিন প্রথম, সেদিন আমি স্টাফ রুমে ঢুকলাম। ঢুকে না, প্রথম আমি জিজ্ঞেস করেছিলাম যে তানসেন পান্ডে ভদ্রলোক এসছে নাকি, তার সঙ্গে আলাপ করব। এত ভালো মানুষ, আবার आप आइए, हम लोग गप करेंगे। অনেকক্ষণ ধরে আলোচনা হলো, আলোচনা। তারপরে আমি দেখি একটা আলমারি ভর্তি ঠাসা, বেশিরভাগই ফরেন পাবলিকেশন, বই। হ্যাঁ, অনলি তো ভালো হলো। আমি সময় নষ্ট করব না, গল্প করে আড্ডা মেরে সময় নষ্ট করব। এটা কিন্তু ওর জীবনের একটা মূল মন্ত্র, সময় নষ্ট করব না, সব সময় কাজে থাকবো। আমি তারপর সেখান থেকেই সেই অধ্যয়ন শুরু। বই একটা করে বই, সমস্ত রকম সাউন্ড থেকে আরম্ভ করে যা কিছু আছে সব একটার পর একটা পড়াশোনা করেছি। দীর্ঘ 30 বছর শিক্ষকতা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। পরে
বিভাগীয় প্রধানও হন তিনি। 1992 সালে অবসর নেন। 2000 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দেন অমিয় রঞ্জন। पिया बिना जिया रानी का सोने जाऊं, तेरी याद में कैसे समझाऊं तेरी यारी मैं, कैसे समझाऊं तेरी यारी मैं। আমার 3 বছর 3.5 বছর বয়সের স্মৃতি। শ্যামবাজারের 1 কাঠারও কম সাইজের একটা ছোট্ট বাড়ির দোতলায় একটা ঘর, যেখানে বাবা মা আমি থাকতাম। মাটিতে ডানলপিলোর 1 ইঞ্চির গদি পেতে বাবা শুতেন, আর ওপরের খাটে আমি আর মা। সকালবেলা ঘুম ভাঙতো, মা উঠে গেছেন, বাবা রেওয়াজ করছেন। আর প্রত্যেক দিন রেয়াজের শেষে 100 বার করে সাপার তানের প্র্যাকটিস, সারেগামা পাদানিসা সানি ধাপা মাগারেসা, 100 বার ঝড়ের গতিতে। আলাইয়া বিলাওয়াল করতেন, দেওগিরি বিলাওয়াল করতেন। আমি এই শুনে বড় হয়েছি। পরবর্তীকালে বাবাকে বুঝেছিলাম বাবা ঠিক অন্য বাবাদের মতো নয়, একটু তফাৎ আছে, এবং প্রতি মুহূর্তে আমাকে সেটা বুঝিয়ে দেওয়া হতো। কারণ বাবা মানেই আমি যখন আরেকটু বড় হলাম, আমি দেখলাম হয় বাবা গান করছেন রেওয়াজ, অথবা ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন, অথবা বুকে তাকিয়া দিয়ে লিখে যাচ্ছেন। আমি ভাবতাম যে কি এত লেখেন, পরে শুনলাম পিএইচডি করছেন, যে তত্ত্ব নিয়ে কখনো ভারতবর্ষে ভাবা হয়নি, সঙ্গীতের শিল্প দর্শন। ফলে ছোটবেলায় আমার বাবা মানেই আমার এই ছবিগুলো ভেসে ওঠে। না जा जा रे अपने मंदिर जा जा रे अपने मंदिर सुन पावेगी सासन नदिया जा रे अपने मंदिर जा जा रे अपने मंदिर প্রথম দরকার হচ্ছে যে গায়ক, যে গান যিনি গান করছেন তার গানের পরিচয়, গানকে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, তিনি কি বলতে চাইছেন, কি উপস্থাপনা করতে চাইছেন, তার গানের বৈশিষ্ট্য কী, তিনি প্রচলিত ঘরানার একেবারে হুবহু অনুসরণ করছেন, না তিনি কোনো ঘরানার হয়তো আধার রয়েছে কিন্তু তিনি নিজেকে প্রকাশ করছেন। যতই বড় হয়েছি শ্রদ্ধায় মাথা নুইয়ে এসছে যে এই লোকটা কিভাবে আমার অজান্তে আমার দিকে খেয়াল রেখেছেন। আমার একটা কথা না বললেই না, আমার মনে পড়ে যাচ্ছে। আমি যখন পুরোপুরি সঙ্গীতে চলে এলাম, এটা 1994 সাল। আমি সরকারি চাকরি করতাম ব্যাংকে। যখন আমি চাকরিটা ছেড়ে সঙ্গীতে আসবো ডিসিশন নিচ্ছি, বাবা বললেন তুমি বুঝে দেখো, কারণ তোমার বিয়ে হয়ে গেছে, দায়িত্ব তোমার। কিন্তু তখনও ভেবেছিলাম যে বাবা এরকম কথাটা বললেন, কিন্তু পরবর্তীকালে তার 5-6 বছরের মধ্যে আমি যখন দাঁড়িয়ে গেলাম বাবাকে এই অভিমানের কথাটা বলতে, বাবা বললেন আমি যদি বলতাম তোকে যে আমি আছি, তুই তাহলে চেষ্টা করতিস না। আজকে তুই দাঁড়িয়ে গেছিস সে নিজের জেদে, নিজের চেষ্টায়।
আমি তো ছিলামই, সারা জীবন থাকবো, এটা বলতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। রেডিও আনা চলবে না, মানে বাড়িতে রেডিও ছিল না? বাড়িতে রেডিও ছিল না। হ্যাঁ বাবা রেডিও কেনা বা রেডিও থেকে গান শোনার পক্ষপাতী ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা কেন? কেননা পড়াশোনা তাহলে ব্যাঘাত ও ঘটবে। পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, মানে একেবারে খুব practical, চিরাচরিত বাবারা যা খুব- বলে খুব থাকেন আর কি। practical ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো খুব তারপরে practical। রেডিও শোনার সুযোগ কিভাবে হতো? হ্যাঁ, এই তারপর মানে সেটা কি কলেজ অবধি ছিল? বাবা একটা বড় সেটের গ্রামোফোন মেশিন হ্যাঁ কিনে এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর সেখানে কি বাজারে- কি গান ও- শুনতেন? সব নারায়ণ ব্যাস, হ্যাঁ হ্যাঁ, পটপটজন, আচ্ছা, তারপর ওঙ্কারনাথ ঠাকুর, ঠাকুর। হ্যাঁ হ্যাঁ তখন অন্য স্টাইল, হ্যাঁ স্টাইলটা তো বিশ্বপূর্বী স্টাইল নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা ভাল লাগতো তখন শুনতে? হ্যাঁ, ভালো ভালো লাগতো, লাগতো, হ্যাঁ। খুব ভালো লাগতো। তো মনে হতো যে এর থেকে কিছু কিছু জিনিস নিই আমি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নারায়ণ ব্যাসকে আমি তো খুব নকল করতাম। আচ্ছা, হ্যাঁ, নারায়ণ ব্যাসের আমি বোম্বেতে গান করতে গেছিলাম, একটা জায়গা ছবিল দাস মেমোরিয়াল হলে গান হয়েছিল। হ্যাঁ একটা রাগ গাইবার পর দ্বিতীয় রাগ যখন ধরছি, হ্যাঁ, তখন তাকিয়ে দেখি নারায়ণ ব্যাস। সামনে বসে আছেন? আমি চমকে গেছি, নারায়ণ ব্যাস, নার্ভাস হয়ে গেছি। নারায়ণ ব্যাসে খুব শ্রদ্ধা করতাম। হ্যাঁ সেই সময় সেই ছেলেবেলা নারায়ণ ব্যাসের হ্যাঁ স্টাইল ছিল হ্যাঁ তানের স্টাইল। হ্যাঁ, সারা 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 মানে একটা একই জায়গায় জায়গায় ঘোরা, ঘোরানো, হ্যাঁ। একটা বনবন বনবন করে ঘুরছে। হ্যাঁ, এটা তো আগে আমরা শুনিনি, শুনিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন অমিয় রঞ্জন। তার মধ্যে রয়েছে ভীষ্মদেব পুরস্কার, ভুয়ালকা পুরস্কার, গিরিজা শঙ্কর পুরস্কার, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি পুরস্কার, রবীন্দ্রভারতী ও সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট ও অন্যান্য পুরস্কার। ভীমসেন যোশীর পর আমার গান ছিল কি মারাত্মক। আমি ভাবছি ভীমসেন যোশী তখন ফুল ফর্মে দারুণ গাইছেন, ওর পর আমার গান লোকে নেবে কেন? তারপর আমার ডাক পড়লো, ভীমসেন যোশীর গান শেষ হলো, আমার ডাক পড়ল। আমি গেলাম, গিয়ে তাম্বরে দুটো ঠিকঠাক করলাম, সবই করলাম। যখন পর্দা যখন সরল, একটি লোকও নেই। সামনে বসে তিনজন না চারজন, সামনে বসে।
আমি 3-4 জন অডিয়েন্স, এত বড় একটা হল, দমে গেলাম খুব। তারপর বন্দেজটা গাইবার পর, বন্দেজটা গেয়ে এসে ফিরে বন্দেজ ধরেছি, তারপর চোখ খুলে তাকিয়ে দেখি হল প্যাকটা। সঙ্গীতের একজন নিমগ্ন সাধক অমিয় রঞ্জন। এই জীবনের বীণাটি একদিন তাঁর পায়ের কাছে গুঞ্জরিয়া গুঞ্জরিয়া তার সব রাগিণীটি বাজিয়ে তুলবে। নির্মল সুরটুকু যদি চাও তবে দেখো, তারে যেন ধুলো না পড়ে, মরচে না পড়ে। আর প্রতিদিন তাঁর পদপ্রান্তে বসে প্রার্থনা করো, হে আমার গুরু, তুমি আমাকে বেসুর থেকে সুরে নিয়ে যাও। জানে না রে মো রে মা